শুধু একটা জিনিসকে পরিবর্তন করার জন্য, যে রাজনৈতিক নেতাদের চরিত্র সম্পর্কে যে খারাপ ধারণা তৈরি হয়েছে, এইটা আমার উপর দিয়ে যাই যাক না কেন, এইটার একটা চিরদিনের সমাধান করা দরকার। আর না হলে তো নেতাদের চরিত্র সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। তো এটা পুরাটা কেউ তুলক আর না তুলক, আমি আমার ঘাড়ে ইচ্ছা করে তুলে নিছি। এটা তুলে নিতে গিয়ে আমার মেরুদণ্ডে চাপ পড়ছে, আমার কষ্ট হয়েছে, আমাকে শ্রম দিতে হয়েছে, অর্থের দিকে তাকাইতে পারি নাই, টাকা পয়সা কোনোদিন গণনাও করি নাই, কোনোদিন টাকা পয়সা জমাবো বলে মাথায়ও আনিনি। আর নাইলে এখন কোটি কোটি টাকা আয়ের সময়। আজকে শুক্রবার গেল, কালকে শনিবার গেল, পরশুদিন রবিবার হবে, কোর্ট খুলবে, আগামীকালকে আমি চেম্বার করলে আর না হইলেও 25 লাখ টাকা আয় করতে পারবো। তো ওইটার দিকে তাকাচ্ছি না শুধু একটা কারণে, চরিত্রের মধ্যে যে কলঙ্ক আসছে, এই কলঙ্ক থেকে বাইর করার জন্য কাউকে না কাউকে ত্যাগ করে একটা উদ্যোগ নিতে হবে, আর না হলে চরিত্র খারাপ হয়ে গেছে তো আমাদের। তো এই জন্য আমি আপনাদেরকে ঘরোয়া বৈঠকে এই কথাটা বলে যাই, আমি কোনো স্বাভাবিক রাজনীতিবিদ না। আমারে আপনারা গড় পর্তায় পাল্লায় অমুক রাজনৈতিক দলের নেতা, তমুক রাজনৈতিক দলের নেতা হিসেবে যদি মনে করেন, তাহলে আমার প্রতি একটা ভুল ধারণার জন্ম হবে। আমি এসেছি কাজ করতে, কাজ করা আমার নেশা। এইটা নেশা এমন এক জিনিস, কারো আছে আলো দেয়া মাছ মারার নেশা, কারো আছে পাখি মারার নেশা, কারো আছে হইল জাল দেয়া মাছ মারার নেশা, আর আমার মাথার মধ্যে নেশা ঢুকছে কাজ কইরা এমন একটা লাইন বানাইতে হবে, রাজনীতিবিদদের জন্য রাজনীতিরে কঠিন করে তুলতে হবে। যদি রাজনীতি করতে চাও তাহলে কাজ করবা, বক্তৃতা নয়। যেই বক্তৃতার লাইনে চলে গেছে, চামড়ার বন্দুক দিয়ে যা মনে চায় তাই বক্তৃতা দিয়ে। এই দুই ঠুট তো চামড়ার বন্দুকের মতো, দেখেন না দুই ঠুট, এটা তো গুলি ছাড়া আওয়াজ হয়, এটার মধ্যে কোনো শুটার নাই, কিচ্ছু নাই, ফায়ার নাই, পিন নাই, কিন্তু এমন আওয়াজ হয় মনে হয় আরেকবার কলিজা টাইনে নিয়ে আসতেছে। এটার নাম হলো চামড়ার বন্দুক। এই চামড়ার বন্দুক দিয়ে আপনি যা ইচ্ছে তাই বলতে পারবেন, কিন্তু চামড়ার বন্দুকের এই অভ্যাস বন্ধ করতে না পারলে গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তন আনা যাবে না। তো তোমরা আমরা একসাথে হয়ে আমাকে আগামী 20-25 দিন সাহায্য করো। দিন তো জীবনে বহুই চলে গেছে, বছরের পর বছর, 20-25 দিনে আর কি হবে? 25 দিন 26 দিন সময় হাতে আছে। এই 25 দিন 26 দিন সময় নিজেরা এই দায়িত্বটা নিয়ে আমার সাহায্য করে। এরপরে কাজটা কিভাবে হয় এটা বাস্তবে নমুনায় দেখতে পাবেন, যে আমি যে রাজনীতিবিদের রাজনীতি কঠিন করে তুলতে আসছি এখানে, এটা কিভাবে কঠিন করে তুলতে হয় এটা 20-25 দিন পরে দেখতে পাবে। ততক্ষণ হেল্প করেন, ততক্ষণ সহযোগিতা করেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি হাঁড়ি এগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। মানুষের সম্পদের প্রতি আকর্ষণ থাকে। আমি একটা পিকুলিয়ার টাইপের লোক, আমার ওই টাকাটা, অনেক টাকা এক জায়গায় দেখলে আমার কোনো মানে আকর্ষণ লাগে। মানুষ কিন্তু কিছুটা আকর্ষিত হয় না, কয় এদিকে দেখতেছি কয় 10 খের ক্ষেত, মানুষ মনে মনে ভাবে 10 খের ক্ষেতের মালিক যদি আমি হইতাম, ভাবে না? আমার মনে কোনোদিন, একেবারে আল্লাহ সাক্ষী, কোনোদিন কোনো জমি, কোনোদিন কোনো বাড়ি, কোনোদিন কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনোদিন কোনো টাকা, এটা দেখে একবারে মনের মধ্যে আসে না এটার মালিক যদি আমি হইতাম। এটা আমার মনে আসে না। আসে না কি করবে, এটা মনে ধরে না। কিন্তু মাথার মধ্যে একটা জিনিস ধরে, এই যে অসুবিধাগুলো দেখতেছি, বই বানাইছি, গ্রামে গ্রামে গেছি, ইউনিয়নে গেছি, পাড়ায় মহল্লায় গেছি, বাজারে বাজারে গেছি, ওয়ার্ডে ওয়ার্ডে গেছি, গিয়ে এত বড় বই হয়ে গেছে। এই বই বানাইয়া এটি শেষ করে যদি দেখাইতে পারতাম যে আসলে সত্যিকার অর্থে সঠিকভাবে কাজ করলে মানুষের কষ্ট যে লাঘব করা যায়, এইটা যদি দেখাইতে পারতাম, তাহলে সকল নেশা একদিনে বাস্তবায়ন হয়ে যেত।
এই তাহলে আপনাদের সাথে আমি একটা চুক্তি করে এখন চলে যাই। আমার উঠান বৈঠকে আলাপ করতে খুব মজা লাগে, তখন নিজের মাথায় যত চিন্তা ভাবনা কিলবিল করে তখন এক একটা কানে দিয়ে বাইর হয়। তো এটা আর সময় নাই, আমাদেরকে নোটিশ দিছে আরেক জায়গায় গিয়ে নাকি আর একটা বক্তৃতা দিতে হবে। তো বক্তৃতা এখানে শেষ করে চলে যাই, চুক্তি একটা করে যাই। চুক্তিটা হলো 20-25 দিন আপনারা দায়িত্ব নেবেন, আর আমি 5 বছর দায়িত্ব নিব। এখন আসলে আমার ধারণা যে কয়টা গ্রামে আমি গেছি, বাংলাদেশের খুব কম লোকেই পাওয়া যাবে যে গ্রামে গ্রামে এইভাবে গেছে। এখন তো বোঝা হয়েছে আলহামদুলিল্লাহ। এরকমও গ্রাম আছে যে গ্রামে 3 বার গেছি। এখন যদি বাকিটা যদি করতে হয়, আমি বুঝে গেছি মোটামুটি করণীয়টা কি। এটা শুধু আপনার আকিল নগরের জন্য তা না, এটা নাসনির জন্য কি করণীয় এটাও আমি বুঝতে পারছি, কুলুঞ্জের জন্য আমার কি করণীয় এটাও আমার বুঝে আসছে, পিতাম্বরপুরের জন্য কি করণীয় এটাও আমার বুঝে আসছে, ওই পারে বিবিআনা মডেল কলেজের জন্য কি করণীয় এটাও আমার বুঝে আসছে। তো এই যে বুঝে আমার আসলো, এই বুঝে আসার পরে কিছু আছে ব্যক্তিগতভাবে আমি করতে পারবো, এটা আমার বুঝে আসছে। যেমন কিছু মসজিদ, কিছু মাদ্রাসা, কিছু হলো মন্দির, কিছু হলো ওজুখানা, কিছু হলো গাইড ওয়াল, কিছু হলো সাইডে দিয়ে বেড়া দিয়ে প্রোটেকশন ওয়াল। এগুলো ব্যক্তিগতভাবেই কিছু করা যাবে, এটার জন্য সরকারের দরকার নাই। কিন্তু আরো বড় যদি কিছু করতে চাই, যেটা হাজার হাজার লোকের উপকার হবে, লক্ষ লক্ষ লোকের উপকার হবে, তাহলে ওইটা আমি আর ব্যক্তিগতভাবে করতে পারবো না। ওইটার জন্য সরকারি সাহায্য সহযোগিতা লাগবে। আমার মতে এরকম করে খোলামেলা করে কোনো নেতা আপনাদেরকে বলবে না, 9-6 বাজায় সাজায় উল্টাপাল্টা কয়ে বলবে। আমি তো আর উল্টাপাল্টা কোয়া লোক না, আমি উল্টাপাল্টা কইলে নিজেরই খারাপ লাগে। একটা উল্টা কথা কইলে রাতের বেলা শুইতে গেলে মাথার মধ্যে বারবার ক্লিক করে, এটা মনে হয় উল্টা কইছি, এটা মনে হয় উল্টা কইছি, বা এটা মনে হয় মিশা কইছি। তো মিশা কথাটা বারবার নিজের মনের ভিতরে নিজেরই হিট করে, যে এটা মনে হয় বলা উচিত হয়েছে না, বা এই কথাটা মনে হয় বলা ঠিক হয়েছে না, এটা বেঠিক কথা কইছি। তো এই জন্য আমরা উল্টাপাল্টা কথা বলা লোক না, যেটা বলবো একেবারে কড়ায় গন্ডায় হিসেব করে, এটা 100 ভাগ করে ছাড়তে হবে। ইমানদার হয় কোন মানুষ, যখন মানুষের কথায় আর কাজে মিল থাকে। আপনি বলবেন একটা, করবেন একটা, হাসা মিশায় বানাইয়া জগা খিচুড়ি লাগাইয়া, তা আপনারা তো কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে, বলে এটা দুমুখা সাপ, তাই বলে। কিন্তু প্রথম দেখেন, আমি যখন আইসা সাল্লা উপজেলায় শুরু করলাম, তখন এই সমস্ত বক্তৃতা দিতাম। বক্তৃতা দিলে দেখতাম ওই যে আমার সাথে যারা ছিল না, এরকম ওই সময়টা ছিল আগস্ট মাস, ওই নৌকায় যাইতে হইতো, নৌকায়। তো তখন স্পিড বোট নাই, 2024 সালের 8ই আগস্টের পরে। তো আমি লোকদেরকে ফিট করে রাখতাম এটা, যে মানুষ কি কয় একটু শুনো, পরে আমার জানাই মিটিং এর পরে মানুষ কি কয়। তো এরা আমার পরে এসে কইতো, মানুষ কইছে যে পুরান পাগলের ভাত নাই আর নতুন পাগলের জন্ম হয়েছে। বুঝছেন কথাটা কি? এটার মানে হইলো মিশা কথা কইতে কইতে এমন তিতা হইছে, এই বেটা আর একটা বড় মিশা কথা কইতে আইছে। এটার মানে এটা না, এটার মানে হইলো পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের জন্ম হয়েছে। তখন আমি চিন্তা করলাম, আরে শালা, আমার দেখি মানিজ্যত নিয়ে টানাটানি লাগার একটা ব্যবস্থা হয়েছে। তখন মাথার মধ্যে আমার বারবার এটা আসছে, কিরে এই অট্টালিকা ছাইরা, দেশি বিদেশি এত সুখের জীবন যাপন ছাইরা গ্রামে গ্রামে ঘুরতে আসছি, অবশেষে কি আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগে নাকি? এটাই আমার খুব চিন্তিত করে তুললো। তখন ভাবলাম করণীয় কি, এই বদনাম থেকে উঠার ব্যবস্থা করা দরকার। এই বদনাম থেকে উঠার ব্যবস্থা খেলে আমার জন্য দরকার না, রাজনৈতিক নেতা যতটা উল্টাপাল্টা কয় সকলের জন্য দরকার। দেন আমি নিজে নিজে প্ল্যান করলাম, আমি লোক ডাকলাম, আমার পরিবারের সঙ্গে আলাপ করলাম, যে এখন আর উল্টাপাল্টা কইয়া, একটা কইয়া আর একটা কইরা, আরেকটা কইরা, আরেকটা কইয়া, এই যে উল্টাপাল্টার এক সংসার শুরু হয়েছে, এই বদনাম ভাঙতে গেলে কিছুটা রিস্ক নিতে হবে। তা আমার পরিবারের লোকেরা, এটা রাখো এখন, এগুলো দিও না, আমার পরিবারের লোকেদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে উল্টাপাল্টাটা যদি আমি ভাঙতে চাই, তাহলে আমার একটা রিস্ক নিতে হবে। তো রিস্ক নিলে আমার ধারণা উল্টাপাল্টাটা ভাঙবে। তখন কেউ, আমার পরিবারের লোক কেউ কেউ বলে, এটা কি রিস্কটা কি? দুইটা রিস্ক,
এক নম্বর রিস্ক হলো আমাকে একটু সময় স্যাক্রিফাইস করতে হবে, আর 2 নম্বর রিস্ক হলো সম্পদ স্যাক্রিফাইস করতে হবে। এই 2টা জিনিস স্যাক্রিফাইস করলে মানুষের মধ্যে নেতাদের কথাবার্তার উপরে যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা থেকে আস্থা ফিরায় আনা কিছুটা হলেও সম্ভব হবে। তো এবার শুরু করলাম যাত্রা, যেখানে গিয়ে দেখি মসজিদ। তখন আসতাম সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবারের 4:30টার ফ্লাইটে উঠতাম, সরাসরি একবারে গাড়ি দিয়ে সামারচরা নাই দিরাই। শুক্রবার থাকতাম, শনিবার রাত 10:30টার ফ্লাইটে আবার ঢাকা যেতাম। আর কোর্ট করতাম রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবারের অর্ধেক দিন। এই 5 দিন কোর্ট করে যে কটা টাকা আয় করতাম সব নিয়ে গাঠি বেঁধে নিয়ে গ্রামে আসতাম। গাঠি বেঁধে নিয়ে গ্রামে এসে, যেহেতু বদনাম গুছাইতে হবে, মাথার মধ্যে খালি কাজ করতেছে বদনাম গুছাইতে হবে, বদনাম টেকার প্রতি কিন্তু একবারও মাথায় কাজ করেনি, সবসময় মাথায় কাজ করছে এই বদনাম থেকে বাইরে হইতে হবে। মানুষ তো বাটপার মনে করে রাজনীতিবিদরে। তখন আমার খুব আত্মসম্মানে লাগলো, আয় হ্যাঁ আয়, মানুষ যদি আমারও বাটপার মনে করে কি হবে আমার, অসম্মান, অশ্রদ্ধা, লজ্জায় হাঁটা যাবে না তো রাস্তা দিয়ে। দেন প্রথম ঠিক করলাম যে ঠিক আছে কতগুলো মসজিদ ঠিক করব, এরপরে ঠিক করলাম কতগুলো মন্দির ঠিক করব। না কেউ বলতে পারে যে আমি খালি মুসলমানদের জন্য খরচ করি, হিন্দুদের জন্য খরচ করি, এটা বলতে পারে না। তো এইবার ঠিক করলাম মন্দির, 1 লাইন থেকে মন্দির ধরবো। এবার কিছুদিন পরে ঠিক করলাম পোলাপাইন কালী গুতায় আমাদের জন্য কিছু। এবারে 1 লাইন থেকে ধরলাম যে খেলার মাঠ ঠিক করব। এরপরে কিছুদিন পরে ঠিক করলাম যে পুরাতন ইতিহাস ঐতিহ্য যেগুলো হারায় গেছে এগুলো কিছু ফেরত আনা যায় কিনা, তার মধ্যে একটা নৌকা বাইচ, একটা ফুটবল খেলা। এগুলা করতে গিয়ে যেটা দেখলাম, আমার রবিবারের আয় নাই, সোমবারের আয় শেষ, মঙ্গলবারের আয় শেষ, বুধবারও গেছে, বৃহস্পতিবারের অর্ধেকও শেষ। আপনি কষ্ট করবেন 25 দিন 26 দিন, আর আমি কষ্ট করব 5 বছর। এর 5 বছর পরে দেখবেন রাজনীতিবিদদের জন্য দিরায় সাল্লায় রাজনীতি করা কঠিন হয়ে দাঁড়াবে। এটা আমি বলে দিয়ে গেলাম, কিন্তু আমি বুইড়া বয়সে রাজনীতি করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে একই পদ বেশিক্ষণ আঁকড়ে ধরে রাখার পক্ষে না। সারা জীবনেই আমি যে সমস্ত পদে ছিলাম, কোনোটায় 6 মাস, কোনোটায় 8 মাস, আমি ইচ্ছে করে ছেড়ে চলে যাই, আমার ভালো লাগে না এগুলো। একটা পদে দীর্ঘক্ষণ থাকলে এই পদের ব্যাপারে মানুষের খারাপ ধারণা হয়। তো উচিত হইলো তাড়াতাড়ি আসা ধূমকেতুর মতো আর তাড়াতাড়ি চলে যাওয়া। আমি এটা মনে করি আসলেই, দিস ইজ আই লাভ মাই ইয়াং পিপল। ইয়াং পিপলরা এরকমই মনে করে। একটা এটারে আপনি কামরায় দৌড়ে বসে রয়েছেন কতক্ষণ, তা আপনি এটা ছাড়তে হবে না, এরা এখানে আসতে হবে না। একটা সমাজে গতিশীল হয় কি করে? আপনি একটা কাজ করবেন, কিছুদিন করবেন, আপনি স্বেচ্ছায় এটা আর করবেন না, আর একটা নতুন লোকরে বলবেন বাবা তুই আয়, তুই কর, এটি তো নিয়ম, নাহলে তো মরে যাবে। তা আমি ব্যক্তিগতভাবে একটা পদ বেশিক্ষণ অলংকার করে আমি আটকায় রাখবো, আমার কারণে পিছে দেওয়া সব জ্বর তৈরি হবে, মানুষ বিরক্ত হবে, আমারে পদলোভী বলবে, আমাকে বলবে পদের প্রতি লোভ আছে। এটা শুনলে আমার প্রেস্টিজে লাগে খুব সাংঘাতিক। আসলে ওই চেয়ারটের দেখলেও আমার খুব আগ্রহ জাগে না। এইবারকার সরকার ক্ষমতায় আসার পরে, গোপন কথা বলে যায়, এইবারকার সরকার ক্ষমতায় আসার পরে কতবার সরকারি দায়িত্ব পালন করার জন্য ডাকছে, একটা বার আমি ফিরেও তাকাইনি। আমি বলছি যে ওই সরকারি দায়িত্ব পালন করা আমার কাছে ভালো লাগে না। উন্মুক্তভাবে জনগণের সঙ্গে কথা বললে যে শান্তি পাওয়া যায়, সরকারের চেয়ারে বসে সামনে পিছে পুলিশ নিয়ে পুতপুত করে হাঁটলে এই মজা পাওয়া যায় না। আমি স্বাধীন থাকবো, নিজের মতো করে নিজের কথা বলবো। সরকারে গেলে তো এটা পারবো না, পারবো? সরকারে মুখে কুলুপ লাগাবে, তালা লাগাবে, এইটা কোয়া যাইব, এটা কোয়া যাইতো না, এটা মানন যাবে, কইব না এটা, কারণ ইজ্জত নিয়ে টানাটানি লাগে। তো দরকার কি? এসেই সরকার অফার পাঠাইছে এটা হবেন ন, তারপরে আবার এটা হবেন ন, এটা এসে সরি আমার মাফ করে দিয়ে আমি এর দ্বারের কাছে নেই। কিন্তু এই যে একটা আনন্দ পরিবেশ, গ্রামে আসি, যা ভালো মনে করে মানুষ খাওয়ায়, আবার ঘুমাই, আবার সকালে উঠে আসি, এই যে এক স্বাধীন জীবন, এই স্বাধীন জীবনের চাইতে মূল্যবান জগতে আর কিছু নাই। এগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, এগুলো পয়সার ব্যাপার না, এগুলো মনের ব্যাপার। তো আমি আপনাদেরকে অনুরোধ করে চলে যাই,
আমি আপনাদের একটা কথা বলে চলে যাই, ইনশাল্লাহ 25-26 দিন সময়ে আপনারা কষ্ট করে একটা সময় পার করেন, আমরা পরস্পরকে সাহায্য করি। 5 বছর সময়ে ইনশাল্লাহ এই দিরাইশাল্লার মাটিতে কোনো মানুষের নিরাপত্তা বিঘ্নিত হইতে আমি দিব না। এটা যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, তার ব্যক্তিগত নিরাপত্তায় কেউ আঘাত করতে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমি এই আঘাতটা কারো দ্বারাই হইতে দিব না। এইটা আপনারা স্মরণ রাখবেন। এই জায়গা পর্যন্ত আমাকে কাজটা করার একটা সুযোগ তৈরি করে দিবেন, এটা আমার প্রত্যাশা। আর এই ছোট ভাইরা, তাদেরকে আমি অনুরোধ করব, যৌবনের শক্তি সবচাইতে কঠিন। যৌবন এমন এক শক্তির নাম, এটা বাধা মানে না। এটার নামই যৌবন, এটা উত্তাল হয়, এটা হলো খুব গভীর মূল্যবান জিনিস। যৌবন কালকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, এবং এই গুরুত্বের ফাঁকে, গুরুত্বের হিসেবে আমরা, আরে ভাই থাকুক না, অত টাইম দিয়ে কি হবে? আপনি তো দেখি মিলিটারি পারসন, অত মিলিটারির মতো তার জনগণের কাজ করা যায় না। এই তুমি রাখো কিছু। তো এইটা আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাই, সেটা হলো এই যুবকদের প্রতি আমার বিশেষ অ্যাট্রাকশন, কারণ আমি দেখছি এরা পরিবর্তন করতে পারে। এরা স্বাভাবিক জিনিসকে অস্বাভাবিক করে তোলে। এরা একটা জিনিসকে দেয়াল টপকায়া নদীর ওই পারে, জীবনে যা কেউ কোনোদিন চিন্তা করে নাই, ওই দেয়াল টপকারে ওই পারে গিয়া নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করে ফেলে। যৌবনটা এরকম, আল্লাহ তাআলা এই সময়টাকে এইভাবেই দিয়েছেন। এটা আল্লাহর এক বিরাট নিয়ামত। এই জিনিসেই যে যৌবন খালে এত উত্তাল থাকে, তার বয়স 60 হয়ে গেলেই কাসিদা বাইন দেওয়ার ওই লেনে নেওয়া যায় না। এখন আপনি বলেন যে হাইটে চলে যেতে দিরাই, দেখবেন কিছু ছেলে পেলে হাইটে চলে যাবে দিরাই। আর আপনারা আমারে যদি বা বয়স হলে যদি বলে যে আপনি হাইটে গেছেন দিরাই, আপনারে বললে পরে আপনি কইবেন না, হার অত রাইতে কেমনে যাব? হাইটে যাওয়া যায়, কয়েকটা মোটরসাইকেল জোগাড় কর। আর হেরে কইবেন যাও, হে কইবে যাওয়া যায় না, মানে যেখানে গিয়ে নদী দেখবো এটা সাঁতরায় পার হয়ে যাবো। এটার নাম হইল যৌবন। তো এই জন্য যুবকদের প্রতি আমার বিশেষ আকর্ষণ থাকে, কারণ তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। একেবারে জলজ্যান্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন কিছু সৃষ্টি করতে পারে। তো আমি সেই যুবকদেরকে নিয়ে নতুন পরিবেশ তৈরি করতে চাই। আমি বিশ্বাস করবো আমার এই ভাইয়েরা, আমার এই ছোট ভাইয়েরা এমন একটা পরিবেশ তৈরি করবে, যে পরিবেশের কারণে দিরাইশাল্লার যুবকরা একমত পোষণ করবে যে আমরা সকলেই হইলাম পরিবর্তন এবং নতুন কিছু করার পক্ষে। সবাই ভালো থাকো। নোটিশ আসছে, এই জন্য আজকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইরা। এবং আসলে নতুন করে আর কি বলবো, যা বলার বিগত 1-1.5 বছরে সবই বলে শেষ করে দিছি। এখন করার পালা, করতে হবে কাজ। যা বলার তো বলছি, যা বলার আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, ভিডিওতে দেখছেন। বলা বলির পালা তো এখন প্রায় শেষ। এখন হইল কড়াকড়ির পালা। তে বলা বলিটারে কড়াকড়িতে রূপান্তর করতে গেলে এখন আপনাদের সহযোগিতা ছাড়া বাকিটা আর আমি পারবো না। আমার যতটুকু জ্ঞান ছিল, যতটুকু শিক্ষা ছিল, যতটুকু বুঝি আমি, এটা আমি প্রথম চেষ্টা করেছি গ্রামে গ্রামে ঘুরে বোঝার যে ব্যাপারটা কি আসলে। অনেকে আমার বলতে পারে যে আপনি তো হঠাৎ করে এসে এত কথা কেন বলছেন। আমি হঠাৎ করে এসে বোকার মতো বলছি না। আমার কথা বলার আগে আমি দেখার চেষ্টা করেছি। এবং আকিলনগর আজকের পরে আর 3টা গ্রাম বাকি থাকবে। 371টা গ্রাম আছে আমাদের 2টা থানায় মিলে। তার মধ্যে 3টা বাদ আছে। 3টা বাদ ছাড়া বাকি সবাই চলে গেছে। আগামীকালকে আছে চিতলিয়া, ওইটা গেলে থাকবে আর 2টা। আশা করি পরশু দিনের মধ্যে ওই 2টাও শেষ হবে ইনশাআল্লাহ। আমি নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচনের প্রচারণার তারিখ হবে 22 তারিখ থেকে। এর আগে আমি বুকে হাত দিয়ে বলতে চাই যে আমি দিরাইশাল্লার প্রতিটা গ্রাম গ্রাম ঘুরে দেখছি।
এটার জন্যই এত চেষ্টা, এত কষ্ট, এত পরিশ্রম। এখন দেখলাম, বুঝলাম কি করণীয় তাও বুঝলাম। এখন তো করার সময় এটা কি করে করব, এটাই হলো পরের কাজ। যে কোনো জিনিস করার আগে বোঝা হলো গুরুত্বপূর্ণ। আপনি যেটা বুঝেন না, যেটা জানেন না, যে সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি করবেন কি? তো এমনি তো দেশে বিদেশে আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে বহু লেখাপড়া করছি, বহু দেশে গেছি, ওইটা আর একটা জগৎ, ওইটা তো দেখছি। কিন্তু এই জগৎটা একটু নতুন ছিল আমার কাছে, এটা এইভাবে দেখি নাই। কিন্তু এখন আর বলা যাবে না যে দেখি নাই।